এই ভিডিওটা ছিল আমার যেদিন ঘূর্ণিঝড় হয়েছিল সেদিনের ভিডিও। তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম আমার বারান্দার যে অবস্থা হয়েছিল সেটার কিছু অংশ। ঘূর্ণিঝড় রেমাল পুরো দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। সবসময় আসলে প্রতি বছর একবার হলেও ঘূর্ণিঝড় হয়ে থাকে। তো অনেক বছর পর এবার ঘূর্ণিঝড়ের কিছু প্রভাব দেখেছি, কিছু তাণ্ডব দেখেছি। এতটা ক্ষয়ক্ষতি যে ঢাকাতে হবে বা ঢাকার উপর দিয়ে যে যাবে এটা আমি আশা করিনি। আমি ভেবেছিলাম প্রত্যেকবার যেমনটা হয় এমনই হবে, কারণ ঢাকার উপর দিয়ে কখনো তেমন একটা যায় না বা তেমন ঝড় বৃষ্টিও হয় না। এবার যে পরিমাণে হয়েছে, যখন গ্রামে থাকতাম আগের কথা বলি, তখন দেখেছি এরকম ঘূর্ণিঝড়, কিন্তু ঢাকা আসার পর থেকে এমন ঝড় বৃষ্টি দেখিনি, অনেক বছর পরে দেখেছি। আর আমার বারান্দার যে অবস্থা হয়েছে আসলে খুবই খারাপ অবস্থা। আমি যদি বুঝতে পারতাম যে এতটা বেশি হবে তাহলে বারান্দার গাছগুলোকে আমি ঘরে এনে রাখতাম। অনেক গাছ আমার মরে গেছে, এটা তো আরও আগের ভিডিও। এখন গাছগুলো প্রায় মরা মরা অবস্থা হয়ে গেছে, গাছের পাতাগুলো পুরো ঝরে যাচ্ছে। আমার বারান্দার মধ্যে প্রচুর পরিমাণে পানি এসেছিল, আর বারান্দার মধ্যে আমি কিছু তাক করে করে গাছগুলো রেখেছিলাম, ওগুলো পড়ে গিয়ে গাছগুলো পুরা মানে গাছের টব গাছ ভেঙে ছুঁড়ে একাকার হয়ে গেছিলো। তো এটা তো সামান্য একটা ব্যাপার, মানুষের ঘর বাড়ি যেভাবে নষ্ট হয়েছে, মানুষ আসলে প্রাণ হারিয়েছে, অনেক গবাদি পশু অনেক কিছু যার যেটা আছে। গ্রাম সাইডের যেখান থেকে এটা তাণ্ডব শুরু হয়ে আমাদের এদিকে এসেছে, সেখান থেকে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে সে অনুযায়ী তো আমার এটা কিছুই না। তারপরও আমি গাছগুলোকে রক্ষা করতে পারতাম যদি আমি গাছগুলোকে বাসার ভিতরে এনে রাখতাম, তাহলে হয়তো বা গাছগুলো আমার এতটা নষ্ট হতো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও আপনাদেরকে আরেকটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ফিরে এসেছি অনেক দিন পর আপনাদের মাঝে, অনেক দিন পরে আসলে আজকে ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি। একটু ব্যস্ততার কারণে ভিডিও আসলে দিতে পারি না, যেহেতু আমি ভয়েস দিতে হয়, এই জন্য আসলে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, আশা করি দেখবেন, একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। আমরা তো হচ্ছে গৃহিণী, আর গৃহিণীদের কাজ কি থাকে সেটা তো সবাই জানে। তো সেই কাজগুলো আমি মূলত সবসময় করে থাকি আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। যারা লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, ঘরে কাজকর্ম দেখতে পছন্দ করেন, তাদের জন্য মূলত আমার এই ভিডিও। তো সকাল সকাল কাজে হাত দিয়েছি, আর সকালে নাস্তা করার আগে, নাস্তা বানানোর আগে আমি আমার কিচেনটাকে যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে কাজে হাত দিয়েছি, কিচেনে চলে এসেছি আগে, কারণ ঘরে মেহমান আছে, তো সবাই সবার রুমে ঘুমাচ্ছে। আমার আর ঘরের সে কাজ এখন করা যাবে না, ঘর দরজা গোছানো সেগুলো পরে করব। আগে কিচেনটাকে ভালো মতো মুছে পরিষ্কার করে নিই। তো ওভেন ক্লিন করে নিয়েছি, তারপরে কিছু জার ছিল একটু ময়লা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এখন চুলাটাও ভালো মতো মুছে নিচ্ছি। আসলে মেহমান আছে, কাজ আসলে আমি তেমন গুছিয়েও করতে পারছি না। আর যে পরিমাণে গরম শুরু হয়েছে, কি রান্না করব, রান্নাঘরে আসলে মন চায় যে কোনো রকম একটা দুইটা তরকারি রান্না করে তাড়াতাড়ি বের হয়ে যায়, মানে টিকার মতো অবস্থা না। রান্নাঘরে মূলত গরমটা বেশি পড়ে, আর আমরা যেহেতু সংসারে কাজকর্ম করি সারাদিনে এটা সেটা করতে হয়, বসে থাকলে হয়তো বা এতটা গরম লাগে না, যখন কাজে থাকি তখন গরমটা বেশি ফিল করি। এই তো আমার কিচেনটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে, একটু পরে আমি সকালে নাস্তা রেডি করব।
কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা জিনিসপত্রগুলো যদি জায়গায় জায়গায় থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি সহজ হয়ে যায়। এখন চলে এসেছি আমার ডাইনিং রুমে। এখন ডাইনিং টেবিলটাকে আমি ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন 2-3 বার তো ডাইনিং টেবিল ক্লিন করতে হয়। আজকে আমি একটু ডিপ ক্লিন করব। ডাইনিং টেবিলের নিচের পোর্শনটা আজকে ভালো মতো ডিপ ক্লিন করে নিব। এটা আমি সপ্তাহে 1-2 বার করে থাকি। আমাদের এই বাসায় প্রচুর পরিমাণে ধুলা আসে, কারণ এই বাসাটার এখনও কাজ চলছে, বিভিন্ন ফ্ল্যাটের কাজ চলে। তার রঙের কাজ শুরু হয়েছে। তো রং যখন করা শুরু হয় তখন কিন্তু একটু ঘষে তারপরে ফাইনালি রংটা করা হয়। তো সেটাই শুরু হয়েছে। আর বাতাসের সাথে এই ঘষাঘষির যে ধুলাবালি এগুলো এসে ঘরের মধ্যে এসে ফার্নিচার বলেন যাই বলেন সব কিছুর মধ্যে এসে পড়ে। প্রতিদিন আমাকে 2-3 বার সব ফার্নিচার মুছতে হয়। আমার মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, মানে কাজের কোনো শেষে নেই। এদিকে ক্লিন করে অন্যদিকে আবার সেই একই অবস্থা। তো কি করব, এগুলোই করে যাচ্ছি। কবে ঠিক হবে আল্লাহই জানে। আমি তো ভেবেছি যে এই বাসায় অতটা মানে ধুলাবালি হবে না, সেটা হয়তো বা হবে না আরও পরে, এখনও সেই ধুলাবালির মধ্যেই আছি। তো আমি আসলে আমার এই ডাইনিংটা আমি সপ্তাহে একবারই ডিপ ক্লিন করতাম, এখন সপ্তাহে 2-3 বার করতে হয় যেহেতু অনেক ধুলা ওড়ে। আর কাঠের ফার্নিচার আপনি যত বেশি ক্লিন রাখবেন আপনার ফার্নিচার কিন্তু তত ভালো থাকবে, আর কালারটাও সুন্দর থাকবে, একদম চকচক করবে। কাঠের ফার্নিচার যদি ভালো রাখতে চান তাহলে সব সময় পরিষ্কার রাখতে হবে, চকচক করবে। যদি প্রতিদিন 1-2 বার আপনি ক্লিন করেন, ধুলাবালি থাকলে কিন্তু কাঠের জিনিস নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, গ্লেজ নষ্ট হয়ে যায়। আমি যেভাবে আমার কাঠের জিনিসগুলোকে আমি ক্লিন করি, আমি প্রতিদিন একটা শুকনো ডাস্টার নিয়ে সেটা দিয়ে আমি ফার্নিচারগুলোকে ক্লিন করে থাকি। আপনি ব্রাশের সাহায্যেও ক্লিন করতে পারেন, যেগুলোর মধ্যে ডিজাইন আছে সেগুলোর মধ্যে ব্রাশ করে কোনাকানির মধ্যে যে সাদা সাদা ধুলা পড়ে সেগুলো কিন্তু ব্রাশের সাহায্যেই ভালো মতো ক্লিন হয়ে যায়। তো আমরা যারা কাঠের ফার্নিচার ব্যবহার করি তারা তো অন্তত জানি পানি লাগানো যাবে না, পানি লাগালে আমাদের ফার্নিচারগুলোর কালারও নষ্ট হয়ে যায়, গ্লেজটাও নষ্ট হয়ে যায়। কাঠের জিনিসের দাম কিন্তু অনেক বেশি, সব জিনিসের দাম কম না, কিন্তু কাঠের জিনিস হচ্ছে আপনার লাইফ গ্যারান্টি। আপনার একবার যদি ভালো একটা জিনিস বানান সেটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারেন, নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে না ভালো কাঠের যদি ব্যবহার করেন। তো আমি আমার ডাইনিংটাকে ভালো মতো আজকে ডিপ ক্লিন করেছি। এটা হয়তো বা একদিন ভালো থাকবে, পরিষ্কার থাকবে, আবার সেই যে লাউ সেই কদু হয়ে যাবে। তো ঘর দরজা ক্লিন করা হয়ে গেছে, এখন আমি ঘরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে এই কাজটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দেওয়া, ঘরের কাজগুলো করে ফেললে মনে হয় যেন কাজকর্ম একদমই শেষ হয়ে যায়। আর হঠাৎ করে গিয়ে যদি রান্না বসিয়ে দিই সব কাজ ফেলে রেখে, তখন কাজের সাথে আসলে আমি কোনো তাল পাই না, মনে হয় সব কাজ পড়ে আছে, কোনটা থেকে কোনটা শেষ করব, তখন এলোমেলো লাগে। আজকে আমি সব কাজ শেষ করে নাস্তাও শেষ করে ফেলেছি আমরা সবাই একসাথে। তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে মজার একটা রান্না করব, সেটা হচ্ছে কাঁঠাল রান্না। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বোতা, কাঁঠালের বোতা রান্না করব। তো সেজন্য একটা কাঁঠাল নিয়েছি। আসলে দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার ননদের বাড়ি থেকে 2টো কাঁঠাল এনেছে, একটা এনেছে বোতা খাওয়ার জন্য, আরেকটা এনেছে পাকা কাঁঠাল খাওয়ার জন্য। তো বোতাটা রান্না করার জন্য কাঁঠালটা যখন কাটতে নিয়েছে দেখে কাঁঠালের ভিতরে পেকে গেছে, তো সেটা দিয়ে তো আসলে রান্না করা যাবে না। তো আর কি করব, আরেকটা কাঁঠাল কিনে এনেছি, কারণ এদিকে তো আমি ডাল ডোল যা দিব সব কিছু রেডি করে নিয়েছি। আর কাঁঠাল কেটে দেখি কাঁঠাল পেকে গেছে, এই জন্য আরেকটা কাঁঠাল আয়নের পাপা এনেছিল, তো সেটাকে আবার কেটে পরিষ্কার করে নিয়েছি।
কাঁঠাল কাটাটা কিন্তু অনেক কঠিন, যদিও আমি কাটিনি, আমার ননদ কেটেছে। ওর হাতে খুব সুন্দর করে অনেকটা সময়ই লেগেছে কাঁঠালটা কাটতে। ও খুব সুন্দর করে কেটে তারপরে পরিষ্কার করে নিয়েছে। আর কাঁঠাল রান্নার জন্য আমি নিয়েছি মুরগির হাড় নিয়েছি, আর 3-4 পদের ডাল নিয়েছি। একটা হচ্ছে ছোলার ডাল, তারপরে মুগ ডাল, হেলন ডাল, আর হচ্ছে সিমের বিচি। হেলন ডালটা অনেকে চিনেন না, এটা আমাদের এলাকায় হয়ে থাকে। ঢাকাতে আমি কখনো দেখিনি এই ডালটা। তো আমাদের এলাকা থেকে আমার ফুফাতো বোন আমার জন্য পাঠিয়েছে, তো সেই ডালটাও নিয়েছি। এগুলো দিয়ে আজকে কাঁঠালের ভর্তাটা রান্না করব। আপনাদের এলাকায় কে কীভাবে রান্না করে জানি না, সব এলাকায় রান্না কিন্তু একরকম হয় না। আমরা যেভাবে রান্না করে থাকি সেটাই একটু শেয়ার করতেছি, কোনো রেসিপি না কিন্তু। তো সব মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। অনেক মশলা লাগে, কিন্তু আমি বড় একটা কাঁঠাল রান্না করতেছি, আমার হাঁড়িটা দেখে বুঝতে পেরেছেন। তো আমার কাঁঠালটা ভালো মতো কষানো হওয়ার পরে তারপরে আমি ডালটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু কাঁঠাল দিয়েছি। একবার দিয়েছি কোয়া, আরেকবার দিয়েছি নিচের যে শক্ত অংশটা, আগে আমি সেটাকে কষিয়ে নিয়েছি, তারপরে কোয়াগুলো দিয়েছি, তারপরে দিয়েছি কাঁঠালের বিচি। এতে করে রান্না করলে কাঁঠাল ভাঙে না, একদম পিস থাকে। অনেক সময় কাঁঠাল রান্না করলে একদম গোলে টোলে একাকার হয়ে যায়, তো সেরকম হয়নি। তো আমি এর মধ্যে সিমের বিচি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি, আর ডাল সব একসাথে করে এখন আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে করে কাঁঠালটা রান্না করলে এত মজা হয়, আসলে আমরা খেয়েছি তো অনেক মজা করে। তো তারপরে কিন্তু আমি সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এই পর্যায়ে দেখেন কাঁঠাল কিন্তু কোয়াগুলো ঠিকঠাকই আছে, কোনোটাই কিন্তু ভাঙেনি বা গলেও নি, একদম সুন্দরভাবে আছে। দেখে কতটা লোভনীয় হয়েছে তাই না, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। যেহেতু এই ভিডিওটা আমার আরও আগের করা ছিল, এতদিনে তো খাওয়া দাওয়া করা শেষ, সেই জন্য আপনাদেরকে বলতে পেরেছি। অনেক মজা করে আমরা সবাই মিলে কাঁঠালের ভর্তা খেয়েছি। কার অঞ্চলে এই কাঁঠাল রান্নাটাকে কি বলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, জানলে অনেক ভালো লাগবে। আমাদের খাবারের পরে বাকিগুলো আমি বক্সে রেখে দিচ্ছি। এখানে 2 বক্স আমার বোনের জন্য রেখেছি, আর ছোট কিছু বক্সের মধ্যে আমি রেখে দিচ্ছি, যখন ইচ্ছে হবে তখন বের করে খেতে পারবো। আমার কাঁঠাল রান্নাটা ভীষণ পছন্দ, আর এটা আমি কখনো রান্না করিও নেই, আমার ননদার সাথে আর কি রান্না করা হয়েছে। এই কাঁঠাল রান্নাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ আমার কাছে মনে হয় আর কি। যারা সবসময় রান্না করে তাদের কাছে তো সহজই হবে, যে যেটা পারে না তার কাছে সেটা অনেক কঠিন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।